নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 12 বছর পূর্ণ কন্যাশ্রী প্রকল্পের 2013 সালে 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। 12 বছর পর প্রকল্পের সফলতার খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। মার্কিন প্রশাসনের চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। আর ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী ট্রাম্প, এমনই মন্তব্যে বিতর্কে মাস্কের সংস্থা এক্স এর এআই চ্যাটবট গ্রোক। তারপরই শোরগোল আমেরিকার রাজনৈতিক মহলে। প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কিংবদন্তি হকি তারকা ভেসপেজ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। শুক্রবার স্বাধীনতা দিবস। তারই প্রাক্কালে দেশভাগের সেই ভয়াবহ দিনগুলির কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভারত আজ দেশভাগের বিভাজন বিভাষিকা স্মরণ দিবস পালন করছে। ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ে অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা এবং বিপর্যয়কে স্মরণ করার দিন। রাত পেরোলেই স্বাধীনতা দিবস। তারই প্রাক্কালে দেশ বিভাগের সেই ভয়াবহ দিনগুলির কথা মনে করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে এক স্যান্ডেলে নমো লিখলেন, ভারত আজ দেশ বিভাগের বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে। ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় অসংখ্য মানুষের অসহ্য দুর্ভোগ, যন্ত্রণা ও বিপর্যয়কে স্মরণ করার দিন। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও লিখলেন, আজ সেই সকল মানুষের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন, যারা সেই অকল্পনীয় দুঃখের মধ্যেও নতুন করে জীবন শুরু করার সাহস পেয়েছিলেন। অনেকেই সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তাদের জীবনের গল্প আমাদের সামনে মানবিক সহিষ্ণুতা ও সাহসের উদাহরণ। এই দিনে আমরা শুধু সেই অতীতকে স্মরণ করি না, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্ব নিয়ে শান্তি রক্ষা, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং আমাদের বিবিধ সংস্কৃতির বন্ধনকে আরও মজবুত করার জন্য এগিয়ে যাই। 1947 সালের 14 আগস্ট শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের ইতিহাসের এক রক্তাক্ত দিন। কারণ ব্রিটিশ সরকারের কূটনৈতিক চালে আর র্যাডক্লিফ সাহেবের কলমের খোঁচায় আর মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ দ্বিখণ্ডিত হল। আসলে বোধহয় দ্বিখণ্ডিত নয়, ত্রিখণ্ডিত। একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। যে মানুষটা জানত যেখানে তার ঘর, বড় হয়ে ওঠা আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই যেখানে মিলেমিশে থাকে, সেটাই তার দেশ। গুটি কয়েক লোকের তুগলকি সিদ্ধান্তে হঠাৎই সেই দেশটা একদিন হয়ে যায় পরদেশ। সে জানতে পারে তার ধর্মের আর তার লোকজনের দেশ সেটা নয়। তার দেশ কাঁটাতারের ওপারে। নিজের ঘর, স্বজন সব ছেড়ে চলে যেতে হবে। আর নতুন দেশে তার পরিচয় হবে শরণার্থী। এর পরবর্তী ইতিহাস সকলেরই জানা। কিন্তু দেশভাগের ফলে অসংখ্য মানুষকে যে ক্ষতি মুখ বুজে মেনে নিতে হয়েছে, তা অপূরণীয়। সেই কথা এদিন আরও একবার সকলকে স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার স্বাধীনতা দিবস। স্বাধীনতার শতবর্ষের দিকে এগোচ্ছে ভারতবর্ষ। কিভাবে স্বাধীনতা অর্জন করেছিল ভারত, কিভাবে বদলে গেল 15ই আগস্টের স্বাধীনতায়, দেখুন। শুক্রবার স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৮তম বর্ষে পা দেবে এবার। প্রত্যেক বছরের মতো এবছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ থাকবে। স্বাধীনতার শতবর্ষের দিকে এগোচ্ছে ভারত। তবে আজকের দিনে দাঁড়িয়ে ফিরে দেখা দরকার কিভাবে এই স্বাধীনতা অর্জন করেছিল ভারত। ব্রিটিশ শাসনের অধীনে 200 বছর কেটেছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের ধিকি ধিকি আজ চলছিল অনেক দিন ধরে। 1929 সালে জওহরলাল নেহেরু প্রথম ডাক দেন পূর্ণ স্বরাজের। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠে আপামর দেশবাসী। সেই সময় স্থির হয় 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস পালন করা হবে। পরে যখন লাগাতার আন্দোলন, বিদ্রোহের মুখে পড়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা, তখনই দেশ ভাগও স্থির হয়। বদলে যায় ভারতের স্বাধীনতা দিবসও। দেশভাগের সময় মাউন্ট ব্যাটেনকে ব্রিটিশ পার্লামেন্ট যে আদেশপত্র দিয়েছিল ক্ষমতা হস্তান্তরের, সেখানে বলা হয়েছিল দেশভাগ শেষ হতে 1948 সালে 30শে জুন হয়ে যাবে।
অর্থাৎ স্বাধীনতার আরও 1 বছর পিছিয়ে যেত। এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম লীগ। তারা আলাদা দেশের দাবি করতে থাকে। তারপরই লর্ড মাউন্টব্যাটেন 1947 সালে ভারতের ক্ষমতা হস্তান্তরের বিষয়টি এগিয়ে আনেন। ব্রিটিশ হাউস অব কমন্সে 4 জুলাই ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় এবং 18 জুলাই তা গৃহীত হয়। ওই বিলেই ভারত ভেঙে পাকিস্তান গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব মেনেই 1947 সালের 14 আগস্টের মধ্যরাতে 2 ভাগে ভাগ করা হয় তৎকালীন ভারতবর্ষকে। 15 আগস্টের মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা পার করতেই ব্রিটিশ শাসন থেকেই স্বাধীন হয় ভারত। দ্বিখণ্ডিত ভারতের অপর অংশ পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয় 14 আগস্ট। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ অবশেষে 20 দিন পর সমস্ত নথির ভিত্তিতেই বসিরহাট থানার হাতে তুলে দিল বিএসএফ। ভারতীয় যুবককে বাংলাদেশি তকমা দিয়ে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয় পুলিশ। রাজস্থানে 2 মাস ডিটেনশন ক্যাম্পে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার মালদার পরিযায়ী শ্রমিক। উপযুক্ত নথিপত্র দেখানোর পরও রেহাই পায়নি এই যুবক। দীর্ঘ 20 দিন পর বাড়ি ফিরতে পারলেন তিনি। মালদার পরিযায়ী শ্রমিক আমির শেখ। মালদার কালিয়াচক থানার জামালপুরের পরিযায়ী শ্রমিক আমির শেখকে রাজস্থান থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল পুলিশ। দীর্ঘ টাল বাহানার পর অবশেষে আমির শেখকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। রাজস্থান কাজে গিয়েছিলাম। রাজস্থান কাজে যাওয়ার পর আমাকে বিএসএফের হাতে তুলে দিয়েছিল। আমাকে 2 মাস জেল খাটতে হলো ওখানে রাজস্থানে। কেন জেল খাটলে? বলছে বাংলাদেশি বলে আমাকে জেলে দিয়েছিল। জেলে দেওয়ার পর আমাকে বিএসএফের হাতে দিল। বিএসএফ আমাকে কুচব্যাক করে দিয়েছে। মানে কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? কারা পাঠিয়েছিল কোথায়? হ্যাঁ, তোমাকে ওই জেলের থেকে কোথায় পাঠিয়েছিল? বাংলাদেশে আমাকে এখানে বর্ডারে দিয়েছিল। জানা গিয়েছে মালদার এই যুবক কর্মসূত্রে রাজস্থানে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। সেই সময় সেখানকার পুলিশ তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করে। তারপর ওই যুবক পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবারের কাছ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ পাঠিয়ে দেয় রাজস্থানের পুলিশ। তারপরেও তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে যাওয়ার পর সেখানকার এক যুবকের মোবাইলে ভিডিও করে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। অবশেষে সেই যুবককে ফিরে পেল তার পরিবার। বসিরহাট থানার পুলিশ আমির শেখের প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখার পর তাকে তার পরিবারের হাতে তুলে দেয়। বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে তার বিরুদ্ধে মুখ খুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে একটা পরিচয়পত্র তৈরি করা হোক। মনে করুন কোন পরিযায়ী শ্রমিকের জিজ্ঞাসাবাদে ডেকেছে পুলিশ, ডাকতে পারে, আমাকেও ডাকতে পারে কেউ। পুলিশের কাছে গিয়ে তাকে কি বলবে? সে আমার বাড়ি এখানটায়, আমার গ্রাম এটাতে বলবে। এবার ওখানকার পুলিশ যখন এখানকার পুলিশকে জিজ্ঞেস করছে, এরা কোনো জবাব দিচ্ছে না। ফলে ওই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের পরিযায়ী, তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনের উদাসীনতার কারণে তারা কিন্তু সেখানটায় অত্যাচারের শিকার হচ্ছে। সেজন্য আমার বক্তব্য একটাই, সেটা যে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পরিচয়পত্র ইস্যু করা হোক। সেই পরিচয়পত্র অনুযায়ী রাজ্যের প্রশাসন তৎপর থাকুক। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি ভিন রাজ্যের কাজে গিয়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। আর এই ঘটনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। মৌখিক পর্যবেক্ষণে আদালত জানিয়ে দিল, এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী নির্দেশ জারি করলে সেটা সুদূর প্রসারী প্রভাব পড়বে। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলছে, ভিন রাজ্যে বাংলাভাষীদের ধরপাকড় নিয়ে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো রকম নির্দেশ দিলে সেটার বিরূপ প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আদালত কোনো নির্দেশ দিলে বাংলাদেশ থেকে বৈধ নথিসহ এদেশে যারা এসেছেন তাদের সমস্যা হতে পারে। আবার একই সঙ্গে বেঞ্চ জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে প্রবেশ করেন এবং তাকে আটক না করা হয় তাহলে সে সহজেই অদৃশ্য হয়ে যাবে। সব দিক বিবেচনা করে শীর্ষ আদালত কোনো নির্দেশ দেয়নি, যার অর্থ ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে যে ধরপাকড় চলছে সেই ধরপাকড় প্রক্রিয়া চলবেই।
বাংলাদেশি বলে দেগে দিয়ে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। প্রায় সব বিজেপি শাসিত রাজ্য থেকেই এই ধরনের অভিযোগ আসছে, যার ফলে সমস্যায় পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। একাধিক রাজ্যে বহু বাঙালি শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে, আর এ নিয়েই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। তাতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ সমস্ত রাজ্য এবং কেন্দ্রের মতামত জানতে চেয়েছে। ৮ সপ্তাহের মধ্যে তাদের হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের সাফ কথা, যারা অবৈধভাবে ভারতে এসেছে নির্দিষ্ট আইন অনুযায়ী তাদের নির্বাসন দেওয়ার প্রয়োজন। তাছাড়া যে রাজ্যে পরিযায়ী শ্রমিক কাজ করছেন সেই রাজ্যেরও অধিকার রয়েছে শ্রমিকদের তথ্য জানার। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফে দায়ের হওয়া এই মামলায় বাংলাদেশি অভিযোগে ধরপাকড়ে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। সেই স্থগিতাদেশ দেওয়া হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে আরও কঠোর ধর্মান্তরণ আইন। বুধবার উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা সংশোধন বিল 2025 অনুমোদন দিয়েছে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নয়া বিলে যাবজ্জীবন কারাদণ্ড সহ মোটা অঙ্কের জরিমানা কঠোর বিধানযুক্ত করা হয়েছে। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ধর্মান্তরণ আইন আরও কঠিন হল। বুধবার সংশোধিত আইন বিষয়ক নতুন বিলে অনুমোদন দিয়েছে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভা। নয়া বিলে যাবজ্জীবন কারাদণ্ড সহ মোটা অঙ্কের জরিমানার মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা সংশোধন বিল 2025 অনুমোদিত হয়েছে। নতুন বিলে অবৈধ ধর্মান্তরণের জন্য কঠোর শাস্তির পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ধর্মান্তরণ বিষয়ক প্রচার নিষিদ্ধকরণে জোর দেওয়া হয়েছে। নয়া আইনে সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ বা অন্য কোনো অনলাইন মাধ্যমে ধর্মান্তরণের প্রচার বা উস্কানি দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা সংশোধন বিল 2025 অনুযায়ী ধর্মান্তরণের প্রাথমিক সাজা 3 থেকে 10 বছরের কারাদণ্ড। সংবেদনশীল মামলার ক্ষেত্রে তা 5 থেকে 14 বছর অবধি জেল হতে পারে। গুরুতর ক্ষেত্রে 20 বছর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এবং মোটা টাকা জরিমানা হবে দোষীর। এছাড়াও ভুক্তভোগীদের সুরক্ষার দিকটিও সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে। নতুন বিলে ধর্মান্তরণের জন্য প্রলোভনের সংজ্ঞা সম্প্রসারিতও হয়েছে। যদি নগদ সামগ্রী বা উপহার, কর্মসংস্থান, বিনামূল্যে শিক্ষা, বিয়ের প্রতিশ্রুতির বিনিময়ে ধর্মান্তরণ হয়, তবে তা অবৈধ হিসেবেই গণ্য হবে। ধর্মান্তরণের জন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত করা ও অন্য ধর্মকে অপমান করা অপরাধ হিসেবেই গণ্য করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।